নমস্কার, আমরা আবার ফিরে এসেছি অভিশপ্ত ঐতিহাসিক আখ্যানের শেষ এবং অন্তিম পর্ব নিয়ে। এই গল্পের সহায়তার জন্য আমরা আড্ডাবাজ অডিও স্টোরিজ, ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজ, স্টোরি অফ টুমরো বাংলা, স্টোরি উইথ অরি এবং গল্পাসুর অডিও স্টোরিজকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই গল্পের প্রকাশনী সংস্থা তথা মাথামোটার দপ্তর প্রকাশনের কাছে এবং লেখক তন্ময় নন্দীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ গল্পের অডিও রূপান্তরের অনুমতি প্রদানের জন্য। প্রথম পর্বে আপনারা দেখেছেন দুষ্ট চক্রে নিরুপায় হয়ে রানী মণি কাঞ্চনার করুণ পরিণতি। এরপর পাপীরা কি শাস্তি পাবে না, নাকি জগতের সমস্ত নিয়মের বিরুদ্ধে প্রাচীন অভিশাপ পুনরায় ফিরবে বর্তমানে? কে বাঁচাবে এবার? ইতিহাসের কোনো পবিত্র চরিত্র, নাকি আদি মাতৃকা শক্তি? চলুন শোনা যাক ভোগ তৃষ্ণা এর অন্তিম পর্ব। গ্রামে ঢোকার সময় কিছু একটা টের পাচ্ছিল নীলিমা ও শিউলি। আজই তারা কলকাতা থেকে গ্রামে ফিরছে। থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ায় কলেজের ক্লাস 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে সুরেন্দ্রনাথ কলেজে ভূগোল নিয়ে পড়ছে 2 যমজ বোন। উচ্চ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করেছিল 2 বোন। অবাক করা ব্যাপার হলো 2 বোনই একই নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে। প্রথম বর্ষে মেসে থাকলেও ইদানিং তারা হোস্টেলে শিফট করেছে। হোস্টেলে জামা বইপত্র গুছিয়ে হাওড়া স্টেশনে পৌঁছানো মাত্রই শুনেছিল আগের ট্রেন ছেড়ে গিয়েছে। মাত্র 5 মিনিট লেট। মনে মনে শিউলি কাঁচা খিস্তি দিয়েছিল ইন্ডিয়ান রেলওয়েকে। অন্য সময় স্টেশনে কত সময় অপেক্ষা করার পর ট্রেন আসে। সঠিক সময় রেল কখনোই মেনটেন করে না, কিন্তু সে ভুলে গিয়েছিল সোর্স স্টেশন থেকে ট্রেন খুব কম সময় দেরিতে ছাড়ে। তাদের বাবা তারিণী শঙ্কর পই পই করে ফোন করে বলে দিয়েছিলেন, দিনের আলো থাকতে থাকতে বাড়ি আসবে, এর অন্যতা যেন কোনোভাবেই না হয়, নইলে বড্ড বিপদ। নীলিমা ও শিউলি কারণ জানতে চাইলে তারিণী শঙ্কর বলেছিল, গ্রামের সবকিছু এখন ঠিকঠাক ভাবে ঘটছে না, এসব কথা ফোনে বলা ঠিক নয়, বাড়ি আয়, সব বুঝতে পারবি। স্টেশন থেকে টোটো ধরে তারা। অন্য সময় রাত হলে বাবাই বাইক নিয়ে স্টেশন থেকে মেয়েদের আনতে যায়। আজ তারিণী শঙ্করের শরীর ভালো নয়, তাই মেয়েদের পিক আপ করতে যেতে পারেননি। আটটার লোকাল স্টেশনে দাঁড়াতেই বড় বড় ব্যাগ কাঁধে নেমে এসেছিল তারা দুজনে। স্টেশনে পা দিয়েই কেমন যেন খটকা লেগেছিল তাদের। শেষ লোকালে অনেক লোক নামে, বিশেষত যারা ডেলি প্যাসেঞ্জারি করে, কিন্তু আজ তবে এত কম লোক কেন? শিউলি বার মনে করার চেষ্টা করল, না, আজ রবিবার বা ছুটির দিন নয়, আজ তো বুধবার। তবে স্টেশন থেকে বেরিয়েই খটকাটা আরও বেড়ে গেল। এত বড় স্টেশনের বাইরে মাত্র 2টো টোটো। মনের খটকাটা মনে রেখেই একটা টোটো রিজার্ভ করল তারা। ভাড়া দ্বিগুণ নেবে। 3 মাস বাড়ি আসেনি ওরা। আসলে পরীক্ষার চাপে বাড়ি আসা সম্ভব হয়ে ওঠেনি। তাতেই এত পরিবর্তন। যাই হোক, চাঁদের রূপলি আলোতে 2 পাশের সবুজ ধান ক্ষেতের মাথা দোলানো দেখতে দেখতে গ্রামের মোড়ে পৌঁছল তাদের টোটো। চাপা স্বরে বলল টোটোওয়ালা, এইখানে নেমে পড়ুন দিদিমণি। নীলিমা প্রত্যুত্তরে বলল, আরে বাড়ি পর্যন্ত দিয়ে এসো দাদা, ঢালাই রাস্তা, যেতে কোনো অসুবিধা হবে না। না দিদিমণি, গায়ের ভেতর ঢুকতে পারবুনি। আপনারা ঘরে লোকজনদের খবর দিয়েন, তারা এসে আপনাদের নিয়ে যাবে খন। শিউলি রেগে উঠল। নীলিমা শিউলির মধ্যে শিউলি একটু রাগী টাইপের। রাগান্বিত স্বরে বলল, কেন যাবেন না শুনি? ভাড়া দ্বিগুণ নেবেন সেবেলা খেয়াল নেই? গ্রামের মোড়ে দাঁড়িয়ে পায়তারা মারছেন। বড় বড় ব্যাগ নিয়ে
এবার আমরা যাব কিভাবে? ক্ষমা করবেন দিদিমণি, দোহাই আপনাদের। আপনারা বাইরে থেকে এসেছেন, গায়ের কি অবস্থা আপনারা জানবেন কোত্থেকে? দিনে দুপুরে লাশ পড়ছে এখানে। দোহাই দিদিমণি, দোহাই, ক্ষমা করবেন, আমি আর গায়ের ভেতর যেতে পারবো নি। গলা নিচু করে জবাব দেয় টোটোওয়ালা। বলছি তো আপনাদের, বাড়িতে মা বউ ছেলে আছে। আপনারা আপনারা এমন ব্যবহার করবেন জানলে আগে আসতুমি না। আমার ভাড়া মিটিয়ে দিন তো, আমি ফিরে যাই। আমি এখানে দাঁড়াবো না। হ্যাঁ, আমার ভাড়াটা মিটিয়ে দিন। শিউলি আরও কিছু কড়া ভাষায় কথা বলতে যাচ্ছিল, তার আগেই নীলিমা ব্যাগ থেকে কিছু টাকা বের করে টোটোওয়ালার হাতে দেয়। তারপর শিউলির দিকে তাকিয়ে বলে, এইটুকুই তো পথ, জ্যোৎস্না মাখতে মাখতে বাড়ি চলে যাব। টোটোওয়ালা টাকা হাতে নিয়ে না গুনেই পকেটে পুরে টোটো স্পিড বাড়িয়ে চলে গেল। গ্রামের মোড় থেকে তাদের বাড়ি বেশ খানিকটা রাস্তা। আকাশে গায়ে উজ্জ্বল চাঁদ। মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর প্রয়োজন নেই, দিব্যি রাস্তাঘাট চেনা যাচ্ছে। ঢালাই রাস্তা ধরে হাঁটতে শুরু করলো তারা দুজনে। চারিদিকে নিস্তব্ধ, যেন হাজার বছর ধরে কেউ এখানে কোনো শব্দ করেনি। চতুর্দিকে বিরাজ করছে পাথর চাপা নৈশব্দ। রাত্রি 8:30টার সময় কলকাতার রাস্তাঘাটে লোকের ঢল নামে, অথচ তাদের গ্রাম এত নির্জন। তাদের পথ চলা, পায়ের জুতোর শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নেই। রাস্তাঘাটে মানুষজন তো ছাড়, একটা নেড়ি কুত্তাও কুই কুই করছে না কোথাও। এমনকি গাছের পাতা অবধি নড়তে ভুলে গেছে। শুধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্রী রকমের অস্বস্তি আর কেমন একটা আষ্টে কটু গন্ধ। শিউলি যেমন রাগী তেমনই ভীতু। তার মনে হলো কেউ যেন তাদের পিছু পিছু আসছে। এ কথা মনে হতেই বোন নীলিমাকে বলল, নীলু, নীলু রে, মনে হচ্ছে কেউ পেছন পেছন আসছে। দেখ তো আমাদের বাড়ির আশেপাশের কেউ নাকি। নীলিমা পিছনে ঘাড় ঘোরালো। শিউলিও ঘাড় ঘুরিয়ে পিছনটা দেখে। সত্যি তো কেউ নেই। তাহলে সে কার পায়ের শব্দ শুনতে পাচ্ছিল? ধুস, কি যে ভাবছে এই গণ্ডগ্রামে সে। তবু শিউলির মনে হচ্ছে কেউ যেন তাদের পিছু পিছু চুপিসারে আসছে। যতবারই পিছন দেখছে ততবারই মনে হচ্ছে কেউ যেন চুপটি করে লুকিয়ে পড়ছে আশেপাশে। আকাশের চাঁদটা ছাড়া দ্বিতীয় কোনো সঙ্গী নেই তাদের। সামনের রাস্তাটা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা সরু গলির মতো রাস্তা আমবাগানের মধ্য দিয়ে চলে গেছে, যেটা শেষ হলেই তাদের বাড়ি। আর অন্য রাস্তাটা ঘুরে ঘুরে গেছে। তবুও শিউলির মনে হচ্ছে কেউ যেন তাদের পিছু পিছু চুপিসারে আসছে। যতবারই পিছনে দেখছে ততবারই মনে হচ্ছে কেউ যেন চুপটি করে লুকিয়ে পড়ছে আশেপাশে। আকাশের চাঁদটা ছাড়া দ্বিতীয় কোনো সঙ্গী নেই তাদের। সামনের রাস্তাটা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা সরু গলির মতো রাস্তা আমবাগানের মধ্যে দিয়ে চলে গেছে, যেটা শেষ হলেই তাদের বাড়ি। আর অন্য রাস্তাটা ঘুরে ঘুরে গেছে, যেটা দিয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় বেশি লাগবে। নীলিমা শিউলিকে বাগানের ভিতরের পথ দেখিয়ে বলল, চল বাগানের ভেতর দিয়ে যাই, সময় কম লাগবে। ভয়ার্ত গলায় শিউলি বলল, না বাবা, আমার কেমন জানি ভয় করছে। তাছাড়া বাবা বলেছিল গ্রামের সবকিছু ঠিকঠাক নেই। বড় বড় গাছের আড়ালে কে লুকিয়ে আছে কে জানে। হ্যান্ডব্যাগ থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট অন করতে করতে নীলিমা বলল, আয় তো আমার সাথে, কিছু হবে না। এই আমবাগানে আগে আমরা কত খেলেছি, সেই সব কি এখন তুই ভুলে গেলি নাকি? কেমন যেন অন্য ধরনের অস্বস্তি ঘিরে ধরল তাদের। আম গাছের বড় বড় গুড়ির নিচে বিরাজ করছে কেমন যেন ভয় ধরানো আবছা অন্ধকার। তার সাথে সাথে পচা গন্ধটাও প্রবলভাবে তাদের নাকে আঘাত করল। বমি হবার উপক্রম। দুজনে সেই গন্ধটা থেকে রেহাই পেতে হাত চাপা দিল নাকে। নাকে হাত ধরে চেপে হাঁটতে লাগলো আমবাগানের মধ্য দিয়ে। কিছু দূর গিয়ে নীলিমারও মনে হলো
সত্যি সত্যি কেউ যেন বড় বড় পা ফেলে তাদের পিছু পিছু আসছে। কথাটা মনে হতেই ভয়ে ভয়ে নীলিমা শিউলিকে উদ্দেশ্য করে বলল, শিলু রে, তোর কথাই ঠিক, কেউ যেন আসছে আমাদের পিছু পিছু। শিউলির কথা শেষ হবার আগেই সামনে গাছের আড়ালে কিছু যেন নড়ে উঠল। থমকে দাঁড়ালো তারা দুজনে। দরদর করে ঘেমে উঠল শিউলি। জিনিসটা কি বোঝার জন্য মোবাইলের ফ্ল্যাশ উঁচু করে তুলে ধরল নীলিমা। কারো সারা শব্দ নেই। আবার নড়ে উঠল সেটা। কয়েক পা এগিয়ে গিয়ে গাছের আড়ালে আলো ফেলতেই আতঙ্কে বিস্ময়ে পিছিয়ে এলো নীলিমা। কি ওটা? বড় লোমশ কালো প্রাণীটা কি খাচ্ছে? কোনো কিছু হাড় চিবানোর আওয়াজ কানে এলো তার। প্রচন্ড আতঙ্কে বুকের ওঠা নামা বিশাল পরিমাণে বেড়ে গেল। নীলিমার বুকের মধ্যে কেউ যেন জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে, আর সেই হাতুড়ি পেটার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সে। নীলিমার গলা চিরে প্রচন্ড চিৎকার বেরিয়ে এলো, শিলু রে, চল ভাগ, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, চল পালাই। কিন্তু পিছনে ফিরতেই আরো বিস্ময়ে হতবাক হয়ে উঠল নীলিমা। শিউলি কোথায়? এই তো একটু আগে ওর পিছনে দাঁড়িয়েছিল। তাহলে কোথায় গেল মেয়েটা? অজানা আশঙ্কার কালো মেঘ ছুটে এলো তার মনে। আশঙ্কার তীব্র ভয় গ্রাস করল তাকে ধীরে ধীরে। আলো আধারে নির্জন আমবাগানের চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখতে লাগলো। পিছনের রাস্তাটাও কিছুটা পিছিয়ে এসে শিউলির খোঁজ করতে লাগলো। শিউলির নাম ধরে ডাকতে লাগলো বারবার। একদিকে গাছের গোড়ায় লোমশ প্রাণীটা, আর অন্যদিকে শিউলি নিখোঁজ। আতঙ্কের অমানিসার ন্যায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ল নীলিমার গায়ে। কি করবে সে এখন? হতবুদ্ধি হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ দূর থেকে একটা চিৎকার ভেসে এলো। শিউলির গলা না? হ্যাঁ, শিউলির গলা। ঠিক শুনছে নীলিমা। ডাকটাকে অনুসরণ করে নীলিমা সেদিকে ছুটতে লাগলো। আমবাগানের বড় বড় ঝোপ, কাটা গাছ নীলিমার পায়ে আঘাত করলো বারবার। বোধহয় পা ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ দেবার সময় নেই এখন। আগে বাঁচাতে হবে যমজ বোন শিউলিকে। না, ডাক্তার আসছে না, তবু সেদিকে ছুটছে নীলিমা। হঠাৎ এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। বিরাট লোমশ প্রাণীটা কয়েক হাত দূরে পথ আটকে দাঁড়িয়ে আছে। না, ভুল বললাম, পথ আটকে দাঁড়ায়নি, বরং প্রকাণ্ড শরীর নিয়ে বসে কি যেন একটা খাচ্ছে আর গং গং শব্দ করছে। কি খাচ্ছে? বাগানের ওই জায়গাতে চাঁদের আলো পড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে যে জিনিসটা, তাতে কয়েক মুহূর্তের জন্য নীলিমার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে এলো। এক মুহূর্তের জন্য শরীরের সমস্ত রক্ত জল হয়ে এলো তার। নরম জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে প্রাণীটা যা খাচ্ছে তার কেউ নয়, তার যমজ বোন শিউলি। কালো লোমশ প্রাণীটা এক মনে ভক্ষণ করছে শিউলিকে। কর্মর শব্দ করে চিবিয়ে খাচ্ছে নখের সাহায্যে তুলে আনা শিউলির ঘাড়ের মাংসপিণ্ড। এই দৃশ্য তার নিজের যমজ বোনের পক্ষে দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। হাত পা প্রচণ্ডভাবে কাঁপছে নীলিমার। কাপা হাতে পাশে পড়ে থাকা ছোট্ট একটা আম গাছের ডাল তুলে নিল নীলিমা। ডালটা তুলে আগুপিছু না ভেবে মাথার উপরে উঠিয়ে কাপা কাপা হাতে বসিয়ে দিল প্রাণীটার মাথার উপরে। প্রাণীটার কিছু হলো না। বৃহদাকৃতি প্রাণী ছোট ডালের আঘাতে কিছু হওয়াও সম্ভব নয়। একবার গং শব্দ করে পিছনে ফিরে নীলিমার দিকে আর চোখে তাকালো প্রাণীটা।
আবছা অন্ধকারেও প্রাণীটার চোখ জলজল করছে। কি বিভৎস সেই দৃষ্টি, কি ভয়ঙ্কর তার চাহনি, যেন চোখের দৃষ্টি দিয়েই গিলে খাবে নীলিমাকে। নীলিমা স্মৃতিশক্তির অতলে ডুব দিয়ে খুঁজতে লাগলো প্রাণীটার নাম। না, জীবনে সে এমন প্রাণীর খোঁজ জানে না। ডিসকভারি অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলে অনেক ধরনের জীবজন্তু দেখায়, কিন্তু এই ধরনের জন্তুর খোঁজ সে জীবনে পায়নি। কি বিভৎস তার আকৃতি, কি বিভৎস তার চেহারা। রাতের গহন অন্ধকারে যেন আরো বিভৎস হয়ে উঠেছে প্রাণীটা। নীলিমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অনেক সময় প্রচণ্ড ভয় পাওয়ায় এমন হয়। বোধলোপ পেয়ে মুহূর্তে ভ্যাবাচাকা খেয়ে যায় সেই মানুষটি, কিন্তু এই মুহূর্তে ভ্যাবাচাকা খেলে নীলিমারও শিউলির মতো অবস্থা হবে। প্রাণপণে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে নীলিমা বাগান থেকে বেরোনোর জন্য পিছন ফিরে ছুটল। প্রাণীটা গোঁ গোঁ করে আওয়াজ করে গা ছেড়ে উঠে দাঁড়ালো। নীলিমা যদি ভালো করে লক্ষ্য করত তাহলে অবশ্যই দেখতে পেত প্রাণীটা 4 পেয়ে নয়, বরং 2 পায়ে ভর দিয়ে হাঁটছে। ওই অনেকটা শিম্পাঞ্জির মতো, আবার অনেকটা নররূপী কোনো প্রাণীর মতো। মরিবাচি করে নীলিমা বাগান থেকে বেরোনোর পথে ছুটে চলেছে, দিকবিদিক জ্ঞান শূন্য হারিয়ে। এই মুহূর্তেই তাকে বাগান থেকে বেরোতে হবে, বেরোতেই হবে, বাঁচতে হবে তাকে। বাবার 1 মেয়ে গেলেও সংসারের সব দায়িত্ব তাকে কাঁধে তুলে নিতে হবে। ছুটতে ছুটতে বাগানে পড়ে থাকা শুকনো কাঠে হোঁচট খেয়ে নীলিমা শব্দ করে আছড়ে পড়ল মাটিতে। আঘাত পেল 2 পায়ে। 2 হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতেই শুনতে পেল প্রাণীটা দপদপ শব্দে পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। যে কোনো মুহূর্তে এসে তার উপর ঝাঁপিয়ে পড়বে। নীলিমা কোনো রকমে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে কিছুটা পথ প্রচণ্ড গতিতে ছুটে এসে দাঁড়ালো ঠিক বাগান থেকে বেরোনোর মুখে। দাঁড়িয়ে শ্বাস নিতে লাগলো জোরে জোরে। এত দ্রুত ছোটার ফলে হৃৎপিণ্ড বুঝি গলা থেকে বেরিয়ে আসবে। গুড়ি হয়ে হাঁটুতে হাত দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে নিতে নীলিমা পিছন ফিরে প্রাণীটার অবস্থান জানার চেষ্টা করছে। মানুষ তো কৌতূহলী জীব। কৌতূহল থাকার জন্যই মানুষ আজ এত বুদ্ধিমান প্রাণী। আর কৌতূহল আছে বলেই মানুষ জীবনে এত কিছু অ্যাচিভ করেছে। কিন্তু সেই কৌতূহল তাকে আবার কখনো কখনো ফেলে দেয় মরণ কূপে, যে কূপে পড়ার সময় সে নিজেও বুঝতে পারে না কোথায় এসে পড়ল। হঠাৎ বাগানে ঢোকার মুখে বড় আম গাছটার উপর থেকে সজোরে প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল নীলিমার উপর। প্রচণ্ড ভারী প্রাণীটার ভারে নীলিমার হাড়গোড় চুরমার হয়ে গেল মুহূর্তে। নীলিমা বাঁচার জন্য কাটা মুরগির মতো ছটফট করছে। বিভৎস প্রাণীটা নীলিমার মুখ চেপে বাম হাতে নীলিমার ঘাড় ঘুরিয়ে দিল পিছনে। বিকট চিৎকার করে নীলিমা ঢলে পড়ল মৃত্যুর কোলে। প্রাণীটা নীলিমার ভাঙা দেহ মাটি থেকে তুলে নিয়ে নিমেষে মিলিয়ে গেল বাগানের গভীরে। ওদিকে নীলিমা ও শিউলির বাড়ির লোকজন সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। রাত যতবার ছিল দুশ্চিন্তার মেঘ তত ঘন হচ্ছিল তারিণী শঙ্করের মনে। বারবার ফোন করছে 2 মেয়ের মোবাইলে, টানা রিং হয়ে কেটে যাচ্ছে। তারিণী শঙ্করের স্ত্রী মানে নীলিমা ও শিউলির মা কেঁদে কেটে হাট বসাচ্ছে। গ্রামের এমন পরিস্থিতিতে প্রতিবেশীরা যে ছুটে আসবে সে জো নেই। সবার মনে বাসা বেঁধে আছে কালো কালো জমাট বাঁধা ভয়। তারিণী শঙ্কর অসুস্থ শরীর নিয়ে গ্রামের মোড়ে গিয়ে দাঁড়ালো। না, সেখানে তারা নেই। হোস্টেলে ফোন করে মেয়েদের খোঁজ নিল। হোস্টেল কর্তৃপক্ষ জানালো দুপুরের খাবার খেয়ে তারা বেরিয়ে গেছে। সকালে উঠে তারিণী শঙ্কর ভেবেছিল থানায় যাবে, কিন্তু তার আগেই দুঃসংবাদ ধেয়ে এলো। গ্রামের অনেকেই এখনো প্রাতকর্ম সারার জন্য বাগানে যায়। এমনই একজন শিবু বলে 1 বছর 35 লোক বাগানে গিয়ে দেখে 2টি আত খাওয়া লাশ পড়ে আছে। কেউ যেন সেই লাশ দুটোকে ছিঁড়ে খুবলে খুবলে খেয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে শিবু চিৎকার করতে করতে বাগান থেকে বেরিয়ে গিয়েও আরও কয়েকজনকে ডেকে এনেছিল বাগানের মধ্যে। দেখিয়েছিল লাশ দুটির অবস্থান। গ্রামের লোকজনেরা শনাক্ত করতে পেরেছিল লাশ দুটিকে। এই যে
তারিণী শঙ্করের 2 মেয়ে। তারিণী শঙ্করের কাছে খবর পৌঁছতেই সঙ্গে সঙ্গে হার্ট ফেল করল সে। তার আগে 2 রাত্রে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। বাবু ধীবর নামে এক জেলে মাঠের এক পুকুরে মাছ চুরি করতে গেছিল, কিন্তু চুরি করতে গিয়ে আর ফেরেনি। বাবু ধীবরের স্ত্রী সকালে স্বামী না ফেরায় চিৎকার করে কান্না জুড়ে দিয়েছিল। তা সেই মরণ কান্না শুনে পাড়ার কিছু লোক মাঠের পুকুরে গিয়ে দেখে বাবু ধীবরের আধ খাওয়া দেহ পুকুরের জলের উপর ভাসছে। আর তার আগের রাতে অনিল কর্মকারের 2 ছেলেকে কে যেন উঠিয়ে নিয়ে গেছে। অনিল কামার তার স্ত্রী ও 2 পুত্রকে নিয়ে বাড়ির বারান্দায় তক্তপোষে ঘুমোচ্ছিল। মাঝরাতে তখন কেউ যেন অন্ধকারে গা ঢাকা দিয়ে তার 2 পুত্রকে তুলে নিয়ে যায়। খুট করে আওয়াজ হয়। অনিল কামারের ঘুম ভেঙে যাওয়ায় সে চোখ কচলে দেখে কে যেন পাঁচিল টপকে পালালো। বিছানায় পাশ ফিরতেই দেখে তার 2 ছেলে নেই। তার সন্তানদের বয়স একজনের 2 আর অন্যজনের 4। এই গ্রামের পাশের গ্রাম মিরপুর। আয়তনের দিক থেকে একই হলেও লোকসংখ্যা মিরপুরে অনেকটাই বেশি। গত পরশু সন্ধ্যা রাত্রে প্রায় একই রকম ঘটনা ঘটেছে মিরপুরে। গ্রামের মেয়ে শ্যামলী পাড়ার কিছু ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে টিউশনি পড়াচ্ছিল তাদের বৈঠকখানায়। শ্যামলী বিএডের ট্রেনিং করেছে। ট্রেনিং শেষ হলেও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে শিক্ষিকা হবে, এই ছিল তার ইচ্ছে। তো সেদিন সন্ধে বৈঠকখানা দরজার সামনে চেয়ার নিয়ে বসে ছোট ছোট বাচ্চাদের টিউশনি দিচ্ছিল শ্যামলী। উজ্জ্বল টিউব লাইট জ্বলছে সেখানে, আর তাতে ভিজছে আগামী দিনের ভবিষ্যৎ। সেই উজ্জ্বল আলোতে হঠাৎ শ্যামলী দেখতে পেল ছোট ছোট ছেলে মেয়েদের মুখের ভাব কেমন যেন আদতে বদলে যাচ্ছে। সবার মুখে আতঙ্কের সূক্ষ্ম একটা ছাপ, আর সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৈঠকখানার দরজার দিকে। কিসের যে তারা ভয় পাচ্ছে শ্যামলী সেই মুহূর্তে বুঝতে পারছিল না। ছোট ছেলে মেয়েদের মধ্যে বিকাশ নামের এক ছেলে হাত উঁচু করে বৈঠকখানার দরজার দিকে আঙুল তুলে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, দিদি, আপনার পিছনে। মাত্রই শ্যামলী পিছনে ঘাড় ঘুরিয়েছে, সেই মুহূর্তেই এক প্রকাণ্ড প্রাণী শ্যামলীকে 2 হাত তুলে দৌড়ে পালিয়েছিল। আতঙ্কে ও ভয়ে ছোট ছোট ছেলেমেয়েরা চিৎকার করে কান্না জুড়ে দেওয়ায় পাড়ার কিছু লোক সেখানে জড়ো হয়েছিল বটে, কিন্তু ততক্ষণে শ্যামলী হাওয়া। ছেলেমেয়েদের কাছ থেকে শুনেছিল শ্যামলীকে কে যেন তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা শ্যামলীকে খোঁজা শুরু করেছিল। শ্যামলীকে সেদিন তারা খুঁজে পায়নি, পেয়েছিল তার পরের দিন। পরের দিন শ্যামলীদের বাড়ির পাশের বাঁশবাগানে তাকে খুঁজে পেয়েছিল গ্রামবাসীরা। তবে জীবন্ত নয়, খুঁজে পেয়েছিল শ্যামলীর লাশ। শুধুমাত্র ঘাড়ের কিছু মাংস খুবলে তুলে নিয়েছিল প্রাণীটা, বাকি সমস্ত শরীর তখন অক্ষত ছিল। গোটা অঞ্চলের আকাশে ভয়ের মেঘ ঘনিয়ে এলো। কেউ আর রাত্রিতে বাড়ির বাইরে বেরোয় না। এমনকি বাড়িতে থাকলেও খিল কপাট লাগিয়ে সবাই ঘরের মধ্যে ঢুকে পড়ে সন্ধে থেকে। গ্রামের মধ্যে যারা সামান্য ধনী কিংবা সম্ভ্রান্ত শ্রেণীর, তারা শহরে চলে যাচ্ছে। এক কথায় সুভাষপুর অঞ্চলের বেশ কিছু গ্রামের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়েছে। এরই মধ্যে একদিন পঞ্চায়েতে সভা বসল, কিন্তু অনেক আলোচনার পরও তেমন কিছু সুরাহা বেরোল না। স্থানীয় প্রশাসন, পুলিশ সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিল শেষে। রাত্রে গ্রামে গ্রামে পুলিশ টহলের ব্যবস্থা করা হলো, তবু অবস্থার কোনো রূপ উন্নতি ঘটল না। প্রাণীটা কাউকে ছাড়ছে না। যেসব পুলিশ রাত্রে পাহারা দিচ্ছে তাদের ঘাড় ভাঙা, মাংস খুবলে খাওয়া লাশ পড়ে থাকছে পরের দিন সকালে। গ্রামের মোড়ে মোড়ে সিসিটিভি বসানো হলো, তবুও কিবা রাম আর কিবা শ্যাম। এদিকে গ্রামের লোকজন কমতে শুরু করেছে ধীরে ধীরে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় পরিশেষে বেশ কয়েকটা গ্রামের মাথা মাথা লোক ঠিক করল সতী নদীর তীরে অবস্থিত মন্দিরের পুরোহিতের কাছে যাবে নিজেদের সমস্যা নিয়ে, সমস্যা থেকে বাঁচার উপায় জানতে। তারা ঠিক করল আগামী মঙ্গলবার বলহরি আচার্যের সঙ্গে দেখা করে মৃত্যু ভয় থেকে পরিত্রাণের উপায় জানবে। কিন্তু তারা এটা জানত না
যে বলহরি আচার্য নিজেই প্রাণীটার হিংস্র লম্বা লম্বা থাবায় প্রাণ হারিয়েছেন। পরের দিন সকালে গ্রামের মাথা মাথা লোক সতী নদীর তীরে অবস্থিত কালীমায়ের মন্দিরে উপস্থিত হল। ভয় ও আতঙ্কের ঝড় ঝাপটা প্রবল বেগে চলেছে তাদের মনে। তাদের গ্রামে নেমে এসেছে কুহক অন্ধকার, আর সেই অন্ধকারে কোনো এক ভয়ঙ্কর অপশক্তি তাদের গ্রামের একের পর এক নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করে চলেছে। কিছুতে সেই বীভৎস লোমশ প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন? কারণ এখনো অজানা। আর সেই কারণ খুঁজতে সবচেয়ে বড় কথা, সেই ভয়ঙ্কর অপশক্তির হাত থেকে নিজেদের উদ্ধার করতে হাজির হয়েছেন মায়ের মন্দিরের সেবায়েত বলহরি আচার্য মহাশয়ের কাছে। কিন্তু কোথায় বলহরি আচার্য? এখানে তো কারোর টিকিই খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিক খা খা করছে। মন্দির চত্বর শুকনো পাতা ও ধুলোর পাতলা চাদরে ঢাকা পড়েছে। দেখে বোঝা যাচ্ছে সম্মার্জনের ছোঁয়া মন্দির চত্বরটা পায়নি কিছুদিন থেকে। লোকগুলো আটচলা পেরিয়ে মায়ের মূর্তির দিকে এগিয়ে গেল ধীর পায়ে। এখানকার অবস্থা আরো শোচনীয়। মন্দিরের দরজার মুখ হাট করে খোলা। পুজোর থালা, মোমবাতি, প্রদীপ ও অন্যান্য উপকরণগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে এক বিরাট ঝড় বয়ে গেছে কালীমা যেখানে বিরাজ করছেন সেখানে। কয়েকটা শিয়াল আশ্রয় নিয়েছে মূর্তির প্রাতদেশে। লোকজনদের দেখে শিয়ালগুলো ভয়ে মূর্তির পিছনে চলে গেল। দিন কয়েক ধরে মায়ের নিত্য পূজা আটকে রয়েছে মন্দিরের এলোমেলো চেহারা দেখে তা প্রতীয়মান। মন্দিরের অবস্থা দেখে আগত লোকগুলোর মনের আকাশে হঠাৎ করে কালো মেঘ ছুটে এলো। এবার কি হবে? যেখানে এসে তারা ভাবছিল বিপদ থেকে মুক্তি লাভের উপায় পাবে, সেখানকার অবস্থা এতটা শোচনীয়, এতটা লণ্ডভণ্ড এখানকার পরিবেশ। তবে কি সেই বিভৎস লোমশ প্রাণীটা আচার্য মহাশয়কেও? সবার মনের মধ্যে একটা কু ডেকে উঠল। আগত লোকজনদের মধ্যে ষাটোর্ধ্ব এক লোক আশার আলো দেখিয়ে বলে উঠল, এখান থেকে 5 কিলোমিটার দূরে শিবানীপুর গ্রামে বলহরি আচার্যর ভাগ্নের বাড়ি। শুনেছিলাম আচার্যর ভাগ্নে মদন তার সঙ্গেই মন্দিরে মায়ের সেবা করত। ফিরে যাবার আগে একবার ওর কাছে গিয়ে আচার্য মহাশয়ের খোঁজ নেওয়া যেতে পারে। মন্দির থেকে বিদায় নিয়ে লোকগুলোই শিবানীপুরের উদ্দেশ্যে রওনা হলো। তাদের মনের ভয় চোখে প্রকাশ পাচ্ছে। শিবানীপুরে পৌঁছে মদনের বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। মদনের বউ উঠোনে ঝাড় দিচ্ছিল। একসঙ্গে এত লোকজনকে দেখে প্রথমে অবাক হয়ে পড়েছিল সে। পরে লোকেদের কাছে সবটা শুনে বলল, ও তো বিছানা থেকে উঠতে পারেনি গো, গায়ে জ্বর নেই, 5 দিন থেকে পড়ে আসে। বারান্দায় কম্বল পেতে লোকজনদের বসতে দিয়ে তাদের উদ্দেশ্যে বলল, আপনারা খানিক বসুন, আমি গিয়ে দেখি ও বাইরে আইতে পারবে কিনা দেখে আসি। কথাগুলো বলেই মদনের বউ ঘরের মধ্যে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর গায়ে একটা চাদর জড়িয়ে মদন বাইরে বেরিয়ে এলো ধীর পায়ে। লোকগুলো মদনকে বসতে বলায় মদন বারান্দায় খুঁটিতে ঠেস দিয়ে বসল। সেদিনের ঘটনার পর থেকে মদনের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। খাওয়া দাওয়া করতে একদম ইচ্ছে করছে না। সবসময় গা বমি বমি ভাব। তবে কপালে অল্প জ্বর ছাড়া বাকি শরীরে অন্য কোনো লক্ষণ নেই। দুবার খক খক করে কেশে মদন আগত ভদ্রলোকদের উদ্দেশ্যে বলল, আপনারা কি দরকারে আমার কাছে এসেছেন? একজন লোক ত্রস্ত গলায় বলল, আপনার কাছে আসিনি, আমরা এসেছিলাম বলহরি পুরোহিতের সঙ্গে দেখা করতে। সেজন্য মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে আচার্য মহাশয়ের খোঁজ পেতে আপনার কাছে ছুটে এলাম। খুব 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 বিপদ আমাদের। মদন জিজ্ঞেস করে, কি বিপদ? বয়স্ক লোকটি পুঙ্খানুপুঙ্খভাবে খুলে বলল। সবটা শোনার পর মদনের বুকের ভিতরটা ধড়াস করে উঠল।
অজ্ঞান হবার আগের মুহূর্তে এমন একটা প্রাণীকে মায়ের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে। সেই প্রাণীটা এতজনকে হত্যা করেছে। মদন এবার সম্পূর্ণরূপে নিশ্চিত হল সেদিন রাত্রে ওই প্রাণীটাই মেরে ফেলেছিল তার মামাকে। তাই 5 দিন পেরিয়ে যাবার পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মদনের ভিতরটা মরা গাছের মতো শুকিয়ে এলো। যে তাকে অন্ন বস্ত্রের স্থায়ী ব্যবস্থা করে দিয়েছিল সেই আর নেই। ভাবতেই মনটা বিষাদে ভরে গেল তার। চোখের কোনায় বাষ্প এসে ভিড় করল। চারপাশটা যেন অন্ধকার ঠেকছে তার কাছে। উপস্থিত লোকগুলো তার মুখের দিকে তাকিয়ে আছে ভালো কিছু খবরের আশা করে, কিন্তু তাদের আশায় আগুনে জল ঢেলে মদন ধরা গলায় বলল, মামা বোধহয় আর নেই। ওই প্রাণীটা বোধহয় মামাকেও। আশা আকাঙ্ক্ষার শেষ প্রদীপটুকু অজানা ঝড়ে দপ করে নিভে এলো। আর কোনো উপায়ই জীবিত থাকল না। লোকগুলো ভেবেছিল বলহরি আচার্য ঠিক কোনো না কোনো একটা উপায় বাতলে দেবেন। কিসমিসের মতো শুকিয়ে এলো তাদের মুখ। তবুও বয়স্ক লোকটা যন্ত্রণা ক্লিষ্ট ভাঙা গলায় বলল, বলেন কি মদন বাবু, উনার মতো সৎ ব্রাহ্মণও শেষে প্রাণীটার থাবায়। সেদিনের ঘটনা খুলে বলল মদন। ঘটনাটা বলার পর শেষে মদন বলল, সেদিনের পর থেকে মামাকে খুঁজে পাওয়া যায়নি। জ্ঞান ফেরার পর আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসি। পরে আমি লোক পাঠিয়েছিলাম তার খোঁজে। এদিকে আপনারা বলছেন মন্দিরের নাকি কয়েকদিন থেকে পুজোই হয়নি। মদনের কথা বলা শেষ হবার আগেই একটা লোক ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে করুণ গলায় বলল, কিছু করুন মদন বাবু, কিছু করুন। আমার 2 মেয়েকে 2 দিন আগের প্রাণীটা নৃশংসভাবে হত্যা করেছে। আমি চাই না আর কোনো মায়ের কোল শূন্য হোক। আমার চোখের সামনে গ্রামের পর গ্রাম শেষ হয়ে আসছে। এভাবে চলতে থাকলে দিন কয়েকের মধ্যে আমাদের প্রাণীটার হিংস্র থাবায় অগরে প্রাণ দিতে হবে। কিছু করুন মদন বাবু, কিছু করুন। আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু পুজো অর্চনার ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। আমি শুধুমাত্র মামাকে সাহায্য করতাম। কিভাবে কিছু করব বলুন? মদনের কথা শোনার পর লোকগুলো নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল। অনেক আলোচনার পর বয়স্ক লোকটা বলে উঠল, আপনার মামার থেকে এমন কোনো শক্তি আপনি পাননি যার দ্বারা এই প্রাণীটাকে ধ্বংস করা যায়? না, আমি শুধুমাত্র হেল্পার হিসেবেই কাজ করতাম ওনার কাছে। না, এ গ্রামের মধ্যে আর দিন যাপন করা যায় না। প্রাণ হাতে নিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে। আচ্ছা, আপনার মামা এমন কোনো পুঁথি কি আপনাকে দিয়ে যায়নি যেখানে এই পিশাচ বধের কোনো উপায় লেখা আছে? উপায় না পেয়ে লোকজনরা উঠে যাচ্ছিল। তাদের করুণ অবস্থা দেখে মদনের ভিতরটা কেমন যেন কেঁদে উঠল। শেষ চেষ্টা করে তিনি বললেন, সেদিনের ঘটনার আগের রাত্রে মামা একটা ডায়েরি দিয়েছিল। বলেছিল বিপদে সেটা কাজে লাগবে। দাঁড়ান দাঁড়ান, সেটা থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা একবার দেখি। মদন ওর বউকে ডাক দিল। কই গো, শুনছো? ওই কাঠের বাক্স থেকে ডায়েরিটা এনে দাও তো। মদনের বউ চামড়ার মলার দেওয়া একটা ডায়েরি মদনের হাতে দিল। সেটা হাতে নিয়ে ধুলো ঝেড়ে পাতা উল্টাতে শুরু করল মদন। বেশ পুরনো ডায়েরি। বাদামি পাতাগুলোকে দেখে মনে হচ্ছে 100 বছরেরও অধিক বই কম হবে না এই ডায়েরির বয়স। বুকে একরাশ আশা নিয়ে অধীর চিত্তে মদনের দিকে তাকিয়ে আছে লোকগুলো। যদি কিছু সন্ধান পাওয়া যায়, যদি অপশক্তি দমনের উপায় লেখা থাকে ডায়েরিতে, তবেই মঙ্গল। নইলে তাদের মৃত্যুর কূপে পড়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। প্রথম পাতা উল্টাতে
মোটা অক্ষরে লেখাটা চোখে পড়তেই মদনের চোখ ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইল। তার এই বিস্ফারিত চোখের দৃষ্টি কারো চোখ এড়ালো না। বয়স্ক লোকটি মদনকে উদ্দেশ্য করে বলল, ও মদন বাবু, কি লেখা আছে ডায়েরিতে? প্রাণীটার নিধনের কোনো উপায় লেখা আছে কি? পড়ে বলুন। বৃদ্ধর কথা মদনের কানে গেলেও মদন মুখ ফুটে কিছু বলে না। মদন কথা বলছে না দেখে অন্য একজন বলে উঠল, আরে আপনি তো পাতা উল্টোনো বন্ধ করে দিলেন যে। কিছু না পেলে বলুন, আমরা চলে যাচ্ছি। বিকেল যে হয়ে এলো, সূর্য পাটে যাওয়ার আগেই তো আমাদের গ্রামে ফিরে যেতে হবে। প্রাণীটা কোথায় ওত পেতে বসে থাকবে কে জানে। মদন এবার নড়ে চড়ে বসল। শ্বেত বিন্দু বিন্দু রূপে তার পুরো কপালটা অধিকার করেছে। মদনের অসুস্থ ভাবটা মুহূর্তে উড়ে গেল। ডায়েরির প্রথম পাতা থেকে চোখ না তুলেই বলল, মনে হয় পেয়ে গেছি, তবে ডায়েরিটা পড়তে একটু সময় লাগবে। আপনারা আগামীকাল আসুন, আমি আজ রাতে সবটা পড়ে রাখবো। বাবা মদন, আমরা অপেক্ষা করছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখনই পড়া আরম্ভ করুন। সময় নষ্ট করা একদমই ঠিক হবে না। এক রাত্রি ব্যবধানে আরো কতজনের প্রাণ যাবে কে জানে। বৃদ্ধর কথায় সায় দিয়ে বছর 40-এর একজন বলল, যদি বাংলাতে লেখা থাকে তাহলে একটু জোরে জোরে পড়ুন, আমরাও শুনতে চাই। পড়া শুরু করল মদন। এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস শোনার জন্য মদনের বউ তার পাশে চাটায় পেতে বসল। মদন জোরে জোরে পড়তে লাগল। অপশক্তি আবার জেগে উঠবে, অনেক মানুষদের সেই অপশক্তিটি হত্যা করবে। সেই দুর্বৃত্ত শক্তিকে দমনের উপায় অবশ্য আছে, কিন্তু তার উপায় জানার আগে সম্পূর্ণ ইতিহাস জানতে হবে। রানী মণিকাঞ্চনা ও তার 2 বছরের সন্তানকে হত্যা করার কাহিনী পড়ার পর মদন আবার পড়তে লাগল। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে রাজা নৃপেন্দ্রনারায়ণ, অমরাবতী ও তান্ত্রিক বাবা কালী মন্দির থেকে ফিরে রাজমহলে প্রবেশ করলেন। এই মুহূর্তে রাজমহলকে দেখে মনে হচ্ছে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে সে। অন্তঃপুরে পৌঁছে নৃপেন্দ্রনারায়ণ ও রাজকন্যা অমরাবতী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতদিনে তাদের ইচ্ছে পূরণ হয়েছে। তাদের এই গলার কাঁটা নেমে গেছে গলা দিয়ে। রানী আর বেঁচে নেই, সাথে তার সন্তানও। এবার অমরাবতীর পুত্র হবে এই ঘোষ রাজবংশের ভবিষ্যৎ রাজা। কিন্তু তাদের স্বস্তির নিঃশ্বাসটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তান্ত্রিক ফিসফিস করে তাদের উদ্দেশ্যে বলল, মহারাজ ও নতুন রানী, আপনারা আমার কথা মন দিয়ে শুনুন। আপনাদের কাজ এখনো সমাপ্ত হয়নি। সে কি বাবা, আমরা তো এই মুহূর্তে পথের কাঁটা তুলে ফেলে দিয়ে এলাম, তাহলে আবার কি নতুন কাজ? আপনি তো জানেন আমাদের আগের রানীমা ছিলেন সৎ ও সত্যবতী, তাই যে কোনো মুহূর্তে তার আত্মা জেগে উঠতে পারে। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম আপনি মাটি চাপা দিলে কিছু হবে না, কিন্তু এখন দেখছি রানীমার আত্মা আরো শক্তিশালী। তাছাড়া আপনারা পাপ তো কম করেননি, তাই এই পাপ লঙ্ঘনের জন্য আপনি ও মহারাজ টানা 11 দিন সূর্যের মুখ দেখা পাবেন না। প্রত্যেক দিন সূর্য ডোবার পর অন্ধকার ঘরে আমাদের মা চণ্ডী ধ্যানে বসবেন, তবেই পাপ লঙ্ঘন হবে আপনাদের। এভাবেই হবে আত্মার শুদ্ধিকরণ। হ্যাঁ, কিন্তু বাবা, আপনিও তো সমানভাবেই দোষী, তাহলে আপনাকে অন্ধকার জীবন অতিবাহিত করতে হবে না কেন? অমরাবতীর গলায় বিস্ময় ফুটে উঠল। হেসে উঠলেন তান্ত্রিক। আমি মহাবিদ্যায় দীক্ষিত, আমার কাছে পাপ যা পুণ্য তাই।
মহারাজ বলে উঠলেন, রাজপাটের কি হবে বাবা? এ নিয়ে আপনি অযথা চিন্তা করবেন না মহারাজ। আপনার অনুপস্থিতিতে মন্ত্রী সব সামলে নেবে। তাছাড়া 11 দিন পরই আপনি এসে আবার রাজ্যের হাল ধরবেন। তান্ত্রিকের চোখে কপট একটা খুশির ঝলক দেখা দিল। আমি আগামীকাল রাজ্যের মন্ত্রীকে দিয়ে ঘোষণা করিয়ে দেব, গতকাল মায়ের মন্দিরে পুজো দেবার জঙ্গল থেকে হিংস্র পশু বেরিয়ে এসেছিল। রানী মণিকাঞ্চনা ও তার সন্তানের দেহকে বন্য জন্তু টেনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে এবং মহারাজকেও ভয়ানকভাবে আঘাত করেছে। মৃতপ্রায় অবস্থা মহারাজের। এই অবস্থায় তিনি রাজসভায় আসতে পারবেন না। ভোরের আলো ফোটার আগেই অন্তঃপুরের পাশে এক অন্ধকার কক্ষে তাদের নিয়ে গেলেন তান্ত্রিক বাবা। ঘরটার অবস্থান মাটির উপরে নয়, মাটির নিচে। এমন একটা ঘরের অস্তিত্ব রাজ্যের রাজার কাছেই এতদিন গোপন ছিল। তান্ত্রিক বাবা সেই ঘরটায় দুজনকে ভোরে দরজা টেনে বেরিয়ে এলেন। ঘরের ভিতর জমাট বাঁধা অন্ধকার, যেন নিরেট অন্ধকারের দেওয়াল চারিদিকে বিরাজ করছে। কোথাও আলোর সূক্ষ্ম রেখা পর্যন্ত নেই। পাশাপাশি দুজন দাঁড়িয়ে থাকলেও কেউ কারো অস্তিত্ব অনুভব করতে পারে না। অস্তিত্ব অনুভব করার জন্য হয় তাদের নিঃশ্বাসের ক্ষীণ শব্দ শুনতে হয়, অথবা কানামাছি খেলার মতো অন্যজনকে ছুঁতে হয়। কিন্তু তান্ত্রিক বাবার কথা মতো 11 দিন একে অপরকে স্পর্শ করা মানে নিজেকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার সমান। এক বিভীষিকাময় জীবন শুরু হলো রাজা নৃপেন্দ্রনারায়ণ ও রাজকন্যা অমরাবতীর। এর থেকে বোধহয় রানী মণিকাঞ্চনা বেঁচে থাকলে এতটা কষ্টকর জীবন কাটাতে হতো না। এক একটা মুহূর্ত যেন মনে হচ্ছে এক একটা যুগ। তাদের কাছে 11 কোনো 2 অঙ্কের সংখ্যা নয়। 11-র পর যেন অগণিত শূন্য বিরাজ করছে। ঘরটা হিমশীতল ঠান্ডা। প্রাগৈতিহাসিক যুগের যেন সমস্ত ঠান্ডা শীতল আবহাওয়া বিরাজ করছে এই ঘরের মধ্যে। ফিসফিস করে কথা বললেও গমগমে শোনাচ্ছে। ঘরের মধ্যে 2টি মানুষ ঘুরে বেড়াচ্ছে আনমনে। পূর্ব প্রান্তের লোকটি অর্থাৎ অমরাবতী পশ্চিম প্রান্তে এগিয়ে এসে মহারাজের উদ্দেশ্যে বললেন, মহারাজ মহারাজ এই কালো অন্ধকারে আমার প্রচন্ড প্রচন্ড ভয় পাচ্ছে মহারাজ। আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। চলুন আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। চলুন। এখনই তুমি এতটা উতলা হয়ে পড়ছো অমরাবতী? আজ 11 দিনের প্রথম দিন। এরপর আরো দীর্ঘ 10 দিন আমাদের অপেক্ষার সঙ্গে পার করতে হবে। তান্ত্রিক বাবা বলেছেন, যে পাপ কাজ আমরা করেছি লালসা ও লোভের জন্য, তার থেকে মুক্তি লাভের দ্বিতীয় কোনো উপায় নেই। জাগতিক সুখ ভোগ করতে গেলে আমাদের এই কটা দিন কষ্ট মুখ বুঝে সহ্য করতেই হবে। বড় ঘরটার দরজা খোলার আওয়াজ হলো। দরজা খোলার শব্দে মহারাজ ও রাজকন্যার কথোপকথন থেমে গেল। দরজা বন্ধ করে একটা লোক হাতে আলোর শিখা ধরে এক পা করে এগিয়ে আসছে তাদের দিকে। লোকটার হাতে ধরা রয়েছে একটা জ্বলন্ত প্রদীপ। সেই প্রদীপের শিখা অন্ধকার ঘরের আঁধার মুছতে পারছে না। তবুও সেই ক্ষীণ আলোতেই আনন্দ খুঁজে পেলেন মহারাজ ও রাজকন্যা। লোকটা অন্ধকার ঘরে প্রায় মাঝখানে এসে বলল,
মহারাজ, রাজকন্যা, কোথায় আপনারা? সূর্য পাটে গেছে, আপনারা কাছে আসুন। এইবার আপনাদের ধ্যানে বসতে হবে আমার সঙ্গে। অন্ধকারে থাকা লোক দুটির কাছে কি বা দিন আর কি বা রাত। মহারাজ ও রাজকন্যা তান্ত্রিক বাবার কাছে এগিয়ে এলেন। তান্ত্রিক বাবার হাতের প্রদীপ মেঝেতে নামিয়ে রেখে নিজে পদ্মাসনে বসলেন। রাজকন্যা ও মহারাজ তান্ত্রিক বাবার ন্যায় পদ্মাসনে বসলেন। মহারাজ বসেছেন তান্ত্রিক বাবার দক্ষিণ দিকে এবং অমরাবতী বাম দিকে। মহারাজ তান্ত্রিক বাবার কাছে শান্ত গলায় জানতে চাইলেন, বাবা, 11 দিনের দীর্ঘ সময় কোনোভাবে কমানোর উপায় কি নেই? উপায় উপায় উপায়। উচ্চ কণ্ঠে হেসে উঠলেন তান্ত্রিক। তার তীব্র হাসির রোল চার দেওয়ালে ঘুরপাক খেতে খেতে এক অদ্ভুত ভয়ালো পরিবেশ সৃষ্টি করেছে। যেন মনে হচ্ছে এই মুহূর্তে তান্ত্রিক হাসছেন না, অন্ধকারে কোনো অদ্ভুত প্রাণী হেসে উঠছে। তারপর হাসি থামিয়ে তান্ত্রিক বজ্রকঠিন কণ্ঠে বললেন, আরে বোকা, নিজের পাপ কি এত সহজে যায়? তার জন্য দেবী চণ্ডীর কাছে টানা 11 দিন জপ ধ্যান করতে হয়। আর কোনো কথা বললেন না কেউই। তান্ত্রিক বাবার নির্দেশে জপ ও ধ্যান শুরু হলো। হং ক্রিং ক্রিং হিং দক্ষিণে কালী ক্রিং ক্রিং হিং স্বাহা। হং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী স্বাহা। হং ব্রিং চণ্ডস্থিত মুন্ডমালায় করটিতা নমঃ। হং ক্রিং ক্রিং দক্ষিণে কালী ক্রিং ক্রিং স্বাহা। হং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী স্বাহা। অনেকক্ষণ ধরে জপ ও ধ্যান করার পর তান্ত্রিক বললেন, আজকে মতো শেষ হলো। কাল আবার যথাসময়ে এসে আমি আবার ধ্যানে বসবো। একটু কষ্ট করুন মহারাজ, আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি আপনারা এটুকু সহ্য করতে না পারেন, তাহলে রানী মণিকাঞ্চনার অতৃপ্ত আত্মা। তান্ত্রিক বাবার কথা শেষ হবার আগেই অমরাবতী ধীর গলায় বললেন, বাবা, আপনার কথা মতো আমরা সব করতে প্রস্তুত। তান্ত্রিক বাবা কোমরে গুঁজে রাখা দুটো কুল ফলের মতো ফল তাদের হাতে দিয়ে বললেন, মা চণ্ডীর প্রসাদ, এক্ষুনি খেয়ে নাও। মহারাজ ও রাজকন্যা দুজনেই ফলে কামড় দিল। তিক্ত একটা স্বাদ। স্বাদের চেয়ে সবচেয়ে বড় কথা হলো ফলটার রস মস্তিষ্কে আঘাত করে অবশ করে তোলে। মনে হয় কে যেন মাথার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। মহারাজ সন্ন্যাসী বাবাকে অতি কষ্টে জিজ্ঞাসা করলেন, কি ধরনের প্রসাদ বাবা? মাথা ছিঁড়ে যাচ্ছে। আমি মহাশক্তির প্রসাদ কি সাধারণ মহারাজ? সাধারণ নয়, এ প্রসাদ সাধারণ নয়। কথাটি বলেই সজোরে হেসে উঠলেন তান্ত্রিক। মহারাজ ও রাজকন্যার মাথা ধরে এলো। মনে হচ্ছে কেউ যেন তাদের মাথা দীর্ঘক্ষণ ধরে জলে ডুবিয়ে রেখেছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা লুটিয়ে পড়ল মাটিতে। তাদের লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেঝেতে রাখা প্রদীপ তুলে নিয়ে তান্ত্রিক বাবা ঘরের দরজা টেনে বেরিয়ে এলেন। এভাবে প্রত্যেক দিন সন্ধ্যায় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ও রাজকন্যা অমরাবতীকে নিয়ে ধ্যানে বসেন তান্ত্রিক বাবা। ধ্যান শেষে সেই বিশেষ ফলটি হাতে দেন এবং তখনই তাদের খেতে বলেন।
ফল খাওয়ার পর ধীরে ধীরে তাদের মস্তিষ্কের স্নায়ু অবশ হয়ে আসে। তাদের নিজেদের মস্তিষ্কের ওপর তাদের আর অধিকার থাকে না। এখন তাদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে বশীভূত তান্ত্রিকের। আজ 11তম দিন। তান্ত্রিকের কথা মতো বিভীষিকাময় অন্ধকার জীবন থেকে মুক্তি মিলবে তাদের, কিন্তু তাদের অবশ মস্তিষ্ক থেকে কি মুক্তি মিলবে? সেদিন দিনের আলো নেভার সঙ্গে সঙ্গে তান্ত্রিক বাবা ডান হাতে জ্বলন্ত প্রদীপ ও বাম হাতে কাপড়ের পুঁটুলি নিয়ে প্রবেশ করলেন সেই অন্ধকার ঘরে। তান্ত্রিক বাবা এক পা করে ঘরের মধ্যিখানে এগিয়ে আসছেন। বিশাল ঘরে শীতলতা বিরাজ করলেও হাওয়া চলাচল করে না। তবে আজ কিভাবে প্রদীপের হলুদ শিখাটা দুলে দুলে উঠছে? তবে কি অজানা আতঙ্কের একটা স্রোত বইছে ঘরের মধ্যে? আজ কি বীভৎস কিছু ঘটতে চলেছে? হ্যাঁ, প্রদীপের হলদেটে শিখায় স্পষ্ট দেখা যাচ্ছে তান্ত্রিকের ঠোঁটের নিচে নারকীয় একটা হাসি ঝুলে রয়েছে। মুখের শিরা উপশিরা ফুলে রয়েছে আর চোখে লেগে রয়েছে পৈশাচিক একটা ভাব। ঘরের মধ্যিখানে এসে দাঁড়ালেন তান্ত্রিক। হাতের পুঁটুলি এবং প্রদীপ নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, কোথায় তোরা? আয় 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 আয়, আমার কাছে আয়। আজ তোদের চির মুক্তি মিলবে। তবে অপেক্ষা কেন? আয় 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 আয়, আমার কাছে আয় আয়। আপনি নয়, তুমি নয়, আজ সোজা তুইতে নেমে এসেছেন তান্ত্রিক বাবা। রাজ্যের রাজা ও রানীর প্রতি সম্মান ও শ্রদ্ধা এখন কিছুই তিনি দেখাচ্ছেন না। অন্ধকার ফুঁড়ে টলতে টলতে মহারাজ ও রাজকন্যা হাজির হলেন সেখানে। বস বস। তান্ত্রিকের কথা শুনে নৃপেন্দ্রনারায়ণ ও অমরাবতী তান্ত্রিক বাবার পাশে বসতে যাচ্ছিলেন। তাদের নিষেধ করে তান্ত্রিক বাবা বললেন, আজ পাশে নয়, সামনে বস, সামনে বস। হ্যাঁ, আজ তোদের মুক্তি দেব, আজ তোদের মুক্তি দেব। হ্যাঁ। তান্ত্রিক বাবার থেকে দুহাত দূরত্বে সামনে বসলেন দুজনে। পুঁটুলি খুলে কিছু শুকনো কাঠ বের করে যজ্ঞের মতো সাজালেন তান্ত্রিক বাবা। তারপর কয়েকটা তামার পাত্র বের করে তাতে তিল, তিসি, ঘি প্রভৃতি যজ্ঞের উপকরণ রেখে প্রদীপ থেকে আগুন নিয়ে যজ্ঞে নিক্ষেপ করলেন। দপ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। আগুনের সেই লেলিহান শিখা মাথার উপরে ছাদ স্পর্শ করবার স্পর্ধা দেখাচ্ছে। যজ্ঞের আগুনে তিল, তিসি প্রভৃতি নিক্ষেপ করতেই এক বিষাক্ত দুর্গন্ধ গোটা ঘরটাকে অধিকার করে নিল। এতদিন শীতল ঘরে বাস করায় হঠাৎ উষ্ণতার ছোঁয়া পেয়ে মহারাজ ও রাজকন্যা সামান্য কেঁপে উঠলেন। বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছেন তান্ত্রিক বাবা। না, কোনো দেবদেবীর মন্ত্র তিনি আওড়াচ্ছেন না। তাহলে কিসের সাধনা করছেন তিনি? তান্ত্রিক বাবা যত বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছেন তত আগুনের রং বদলে যাচ্ছে প্রতিনিয়ত। বিষাক্ত নীল থেকে পৈশাচিক সবুজ, আবার পৈশাচিক সবুজ থেকে লোলুপ লাল। আগুনের শিখার এত রং হয়? সেই আগুনের শিখায় দেখা যাচ্ছে মহারাজ ও রাজকন্যার মুখ আগের মতো উজ্জ্বল আর নেই। মুখগুলো কেমন সাদা ফ্যাকাশে মতন হয়ে গেছে।
তান্ত্রিক বিড়বিড় করে থামিয়ে বললেন, নে নে নে, শরীরের সমস্ত পোশাক খুলে ফেলতো না, হাঁটু মুড়ে বস বস। বাধ্য ছেলের মতো তারা তাই করল। শুধু তাদের মুখই ফ্যাকাশে হয়ে যায়নি, হাত পা শুকিয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ দরজা খুলে কে যেন প্রবেশ করলো সে ঘরে। খড়খড় আওয়াজে কি যেন মেঝেতে টেনে আনছে দরজা খুলে প্রবেশ করা লোকটা। কিছু দূর এগিয়ে আসতেই লোকটার সম্পূর্ণ প্রতিকৃতি ফুটে উঠল। এ যে মন্ত্রী! তার হাতে ধরা রয়েছে একটা বিশাল রামদা। মন্ত্রীর ঠোঁটেও তান্ত্রিকের মতো ঝুলে রয়েছে নিষ্ঠুর এবং পৈশাচিক একটা হাসি। মন্ত্রী তান্ত্রিক বাবার কাছে এগিয়ে এসে বলল, বাবা, সবকিছু প্রস্তুত তো? পুঁটুলি থেকে দাহ্য পদার্থ যজ্ঞের আগুনে নিক্ষেপ করতেই বিষাক্ত ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে উঠল সম্পূর্ণ ঘর। মন্ত্রী মহারাজ ও রাজকন্যার পিছনে এসে দাঁড়ালো। একবার সামনে একবার পেছনে গিয়ে তাদের ভালোভাবে লক্ষ্য করে হাতে ধরা রামদাটা উঁচিয়ে বলল, লোভ 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 তোদের এখানে টেনে এনেছে। কি ভেবেছিস তোরা রাজ্যের রানী ও তার সন্তানকে হত্যা করে ঘোষ রাজ্যে রাজত্ব করবি? কিন্তু সেটি এখন আর হচ্ছে না। মুক্তি, হ্যাঁ হ্যাঁ, মুক্তি দেব তোদের আমি। যজ্ঞের আগুনের উজ্জ্বল আলোয় দেখা গেল মহারাজ ও রাজকন্যার মুখের আদল যেন বদলে গেল। হয়তো অলস মস্তিষ্ক নিয়ে তারা সবই বুঝতে পারছেন, তবুও তারা কিছু করতে পারছেন না। কুল ফলের মতো বিশেষ ফল খাইয়ে তাদের মস্তিষ্ক অবশ করে রেখেছেন তান্ত্রিক বাবা। কিছু বলার বদলে কেঁপে কেঁপে উঠলেন দুজনে। তান্ত্রিক বাবা তাদের কপালে যজ্ঞের কালো কালি লাগিয়ে মন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এবার আপনি আপনার কাজ করুন, কিন্তু তার আগে আমার হিসেব মনে রেখেছেন তো? হ্যাঁ, মনে আছে, সব মনে আছে। রাজ্যের অর্ধেক আপনি পাবেন। আর কিছু? হঠাৎ করে হাসি থামিয়ে ইস্পাতের মতন কঠিন হয়ে গেলেন মন্ত্রী। মাথার উপরে রামদা তুলে প্রথমে মহারাজের গলাতে একটা কোপ মারলেন সজোরে। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল তান্ত্রিকের মুখে। সেই তাজা লাল রক্ত ডান হাতের আঙুলের সাহায্যে তুলে জিহ্ব হাতে দিয়ে বললেন, অপূর্ব অপূর্ব, কতদিন এমন রক্তের স্বাদ থেকে বঞ্চিত হয়েছি আমি। রাজ্যের যে অংশটুকু আমি পাবো সেখান থেকে লোকেদের নিত্য বলি দিয়ে আমি রক্ত পান করব। রক্ত পান করব, রক্ত, এমনকি মাঝে মাঝে স্নানও করব। রক্ত পান করব, রক্ত পান করব, রক্ত দিয়ে স্নান করব, রক্ত পান করব। ধপ করে উন্মুক্ত মাটিতে পড়ে গেল ঘোষ বংশের নিষ্ঠুর অথচ বোকা রাজার দেহটা। রাজার মুন্ডুটা ধর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়নি, গলা থেকে সামান্য ঝুলে রয়েছে। এত কিছু চোখের সামনে দেখেও হাঁটু মুড়ে ফ্যাল করে চেয়ে রয়েছেন তান্ত্রিকের দিকে অমরাবতী।
মন্ত্রী এবার সজোরে কোপ বসিয়ে দিলেন তার গলায়। এক বিকট চিৎকার করে তিনিও লুটিয়ে পড়লেন মাটিতে। অমরাবতী উন্মুক্ত মাটিতে লুটিয়ে পড়তেই মন্ত্রী ও তান্ত্রিক বাবা উচ্চ কণ্ঠে হাসতে লাগলেন। তাদের হাসির রোল অন্ধকার চার দেওয়ালে বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে গম গম করতে লাগলো পুরো ঘরটা। ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটল, যার জন্য তান্ত্রিক বাবা একেবারেই প্রস্তুত ছিলেন না। তান্ত্রিক বাবা সজোরে অট্টহাস্য হেসেই চলেছেন, কিন্তু মন্ত্রী হঠাৎ তার ক্রূর হাসি থামিয়ে মাথার উপরে দা তুলে বসিয়ে দিল তান্ত্রিকের মাথায়। বাঁশ ফাটার মতো তান্ত্রিকের মাথা দুই ভাগে ভাগ হয়ে গেল। একদলা রক্ত বেরিয়ে এলো তান্ত্রিকের দুভাগে বিভক্ত মুখ থেকে। সে সময় একটা লোক দরজা ঠেলে প্রবেশ করলেন ভেতরে। মাথায় চৈতন্য, নগ্ন ঊর্ধ্বাঙ্গে সাদা ধপধপে উপবীত। লোকটিকে দেখে ব্রাহ্মণ বলে মনে হয়। লোকটি পায়ে পায়ে ঘরের মধ্যিখানে এগিয়ে যেতেই মন্ত্রী তাকে উদ্দেশ্য করে বললেন, কুলপুরোহিত মশাই, আমার কাজ সমাপ্ত। পরবর্তী পদক্ষেপ কি করণীয় সেটা বলুন। মৃতদেহ তিনটিকে ভালো করে পর্যবেক্ষণ করে পুরোহিত মশাই বললেন, ধন্য মন্ত্রী মশাই, আপনি ধন্য। উত্তম আত্মার পরিচয় দিয়েছেন আপনি মন্ত্রী মশাই। পাপীদের সাজা দিয়েছেন। এই রাজ্যকে পাপীদের হাত থেকে রক্ষা করেছেন আপনি। আপনার জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ুক। মন্ত্রী ধরা গলায় বলল, না পুরোহিত মশাই, আমি চাই না এই নৃশংস খবর বাইরে বেরিয়ে যাক। তাছাড়া আমি রানীমাকে বাঁচাতে পারিনি, এই আক্ষেপ আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। মহারাজকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও আমি বিফল। সেই সময় যদি রাজার বিরুদ্ধাচরণ করতাম, তাহলে উনি তখনই আমাকে মেরে ফেলতেন। আর কথা বাড়ালেন না পুরোহিত মশাই। তার কথা মতো মন্ত্রী নিজে হাতে ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে রাজ্যের রাজা নৃপেন্দ্র নারায়ণ ও রাজকন্যা অমরাবতীকে পুঁতে দিলেন। তারপর পুরোহিত মশাইয়ের কথা মতোই তান্ত্রিক বাবার মৃতদেহটিকে নিয়ে চললেন মায়ের মন্দিরে। তান্ত্রিক বাবা ছিলেন মহাবিদ্যায় সিদ্ধ, তাই যে কোনো মুহূর্তে তার আত্মা জেগে উঠতে পারে। তাই পুরোহিত মশাইয়ের কথা মতো তান্ত্রিক বাবার মৃতদেহটাকে মন্দিরের চাতালে পুঁতে দেওয়া হলো। সমস্ত কাজ সমাপ্ত হলে পুরোহিত মশাই বললেন, আপনি রাজ্য সামলান, এদিকে আমি এই তান্ত্রিকের দুষ্ট আত্মাকে সামলাচ্ছি। আজ থেকে, এই মুহূর্ত থেকে এই মন্দিরে মায়ের পুজোর ভার আমি নিলাম। কিন্তু একটা জায়গায় যে সমস্যা রয়ে গেছে। কি সমস্যা? যেদিন মায়ের পুজোতে মন্ত্রোচ্চারণে কোনো ত্রুটি হবে, সেদিন মা মন্দির ত্যাগ করবেন। আর তখনই তান্ত্রিকের দুষ্ট আত্মা বিশাল শরীর ধারণ করে জেগে উঠবে আবার, এবং সমাজের অনিষ্ট করবে নানাভাবে। তাহলে উপায় পুরোহিত মশাই? অনেকক্ষণ ভেবে পুরোহিত মশাই বললেন, উপায় আছে, অবশ্যই উপায় আছে। পঞ্চব্যঞ্জন ও রক্ত সহযোগে কোনো সৎ ব্রাহ্মণ যদি পুজো করেন, তাহলে মা আবার পুনরায় মন্দিরে ফিরে আসবেন। এসে
তান্ত্রিকের ওই প্রেতকে তিনি দমন করবেন। মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক, তাই যদি ভবিষ্যতে কোনো পুরোহিত ভুল করে ফেলে, তাই তান্ত্রিকের প্রেতের হাত থেকে রক্ষা করতে আমাকে এই নৃশংস ঘটনা লিখে রাখতে হবে এবং তার সাথে মায়ের পূজার্চনার পদ্ধতিও আমি লিখে রাখব। পূজা অর্চনার পদ্ধতি না পড়ে মদন ডায়েরির শেষ পাতায় এসে থামলেন। কিছুক্ষণ থেমে দম নিয়ে উপস্থিত লোকজনদের দিকে চেয়ে ডায়েরি লিখিত ব্যক্তির নাম বললেন। রাজা রাজরাদের আমলে ডায়েরি কথাটা উল্লেখ ছিল না, তাই বলা ভালো হাতে লিখিত প্রাচীন কোনো পুঁথি, আর সেই পুঁথি লিখিত ব্যক্তির নাম গোপাল আচার্য। গোপাল আচার্য সম্পর্কে বলহরি আচার্যের প্রপিতামহ। সহসা দিনের আলো নিভে একটু একটু করে আধার নামতে লাগল। সবার বুকের ভিতরটা উত্তেজনায় কাঁপছে, ঠিক যেন কি হয় এমন একটা ভাব। আজ কৃষ্ণ নবমী, বিশাল আকাশে একটা দুটো করে তারা ফুটতে শুরু করেছে। বাড়ির উঠোনে নেমে তারা ভরা আকাশের দিকে চেয়ে মদন লোকজনদের উদ্দেশ্য করে বলল, চলুন মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক, আর এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। বৃদ্ধ লোকটি মিহি গলায় জানতে চাইল, মদন বাবু, আপনি অসুস্থ শরীর নিয়ে পুজোতে বসতে পারবেন তো? মদন কিছু বলতে চাচ্ছিল, তার আগেই তার বউ বলে উঠল, ওগো তুমি তুমি গায়ে জ্বর নে কোথাও যেও না গো। ও তোমার কিছু হয়ে গেলে আমি কি দিয়ে থাকবো বলো দেখি। না না না, তুমি তুমি যেও না। ওই ওই নড়ো পেঁচাজটা তোমাকেও ছাড়বে না, যে তুমি যেও না। আমাকে যেতেই হবে বউ। যে আমার মামাকে মেরে ফেলেছে তাকে আজ রাতে নিধন করতেই হবে। আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের শুদ্ধ রক্ত প্রবাহিত হচ্ছে আমার শরীরে। এত সহজে আমি ওকে ছেড়ে দিতে পারি না। কথাগুলো বলার পর মদন ঘরে ঢুকে বেশ কিছুক্ষণ পর কাঁধে ঝোলা ও টর্চ নিয়ে বেরিয়ে এলো। বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মদন শুনতে পেল তার বউ দাওয়ায় বসে বলছে, দুর্গা 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 দুর্গা, ওকে ওকে রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো। ঘণ্টাখানেক পর সতী নদীর তীরে তারামায়ের মন্দিরে পৌঁছল। গাঢ় অন্ধকারে মন্দিরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাত্রি এখন বোধহয় 7টা কি 7:30। তবু এই মুহূর্তে মনে হচ্ছে যেন রাত্রি মধ্যম পর্যায়ে। চারিদিকে নিস্তব্ধ শুনশান পরিবেশ। মন্দিরের পিছনের জঙ্গল থেকে নিশাচর পশু ও পাখির আওয়াজও ভেসে আসছে না। অজানা আতঙ্কে বোধহয় প্রকৃতিও শব্দ করতে ভুলে গেছে। শুধু পিছনের জঙ্গল থেকে একটানা ঝিম ধরানো লয়ে ঝিঝি পোকার গুঞ্জন ভেসে আসছে। মন্দিরের চাতালে পৌঁছে থমকে দাঁড়ালো মদন। রাত্রির অন্ধকারে দাঁড়িয়ে থাকা মন্দিরটা আর সে নতুন দেখছে না। তবু আজ কেন জানি না তার মনে হচ্ছে মন্দিরের চারিদিকে অদৃশ্য জমাট বাঁধা কালো অন্ধকার বৃত্তাকারে ঘিরে আছে। অন্ধকারের মধ্যে সেটা যেন আরো বেশি গাঢ়, আরো বেশি নিকষ। মদনের পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর স্নায়ু দুর্বল হয়ে পড়ছে। প্রচণ্ড উত্তেজনায় কাঁপছে তারা। না জানি আজ কি ঘটতে চলেছে। সবচেয়ে বড় কথা, এই অসুস্থ ব্রাহ্মণটি কি পারবে ভয়ঙ্কর সে প্রাণীটির লম্বা থাবা থেকে তাদের চিরতরে মুক্তি দিতে? ঝোলা থেকে একটা বড় মোমবাতি বের করে তাতে আগুন ধরালো মদন। তারপর পিছনে ফিরে লোকজনদের উদ্দেশ্যে বলল, আপনারা ফিরে যান, মায়ের পুজো কাউকে দেখতে নেই। আশা করি মায়ের কৃপায় ওই প্রাণীটি আজ নিধন হবেই। লোকজনরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল।
আলোচনা থামিয়ে বৃদ্ধ লোকটি বলল, না বাবা মদন, তা হয় না। আপনাকে একা রেখে আমরা কোথাও যেতে পারি না। আমরা বরং পিছন ফিরে আপনার পিছনে বসবো, মায়ের পুজো দেখব না। অন্য একজন বলল, এই মুহূর্তে বাড়ি ফিরে গেলে প্রাণীটা আমাদের পথেই মেরে ফেলবে। তার চেয়ে বরং। চোয়াল শক্ত করে কণ্ঠ কঠিন করল মদন। আপনারা বাংলা বোঝেন না নাকি? বলছি না মায়ের পুজোস্থলে কাউকে থাকতে নেই। রামী শুদ্ধাচারী পণ্ডিত বলহরি আচার্যের ভাগ্নে। এত সহজে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে ফিরে যান, আর প্রাণীটি আপনাদের মাঝ রাস্তায় পথ আটকাবে না। একটু পরেই সে বাপ বাপ করে এই মন্দিরে এসে উপস্থিত হবে। অনিচ্ছা সত্ত্বেও লোকগুলো সেখান থেকে বিদায় নিল। লোকগুলি বিদায় নিতেই মদন পায়ে পায়ে মায়ের মূর্তির কাছে এগিয়ে গেল। শুকনো পাতা ধুলোবালিতে ভরে রয়েছে সেখানটা। মদন বিচলিত না হয়ে হাতের মোমবাতি ও ঝোলাটা একপাশে নামিয়ে রেখে মন্দিরের পাশে পড়ে থাকা ঝাঁটা তুলে নিয়ে নোংরাগুলো সাফ করে বাইরে বের করে দিল। ঝোলার কাছে ফিরে এসে মায়ের মূর্তির সামনে আসন পেতে পদ্মাসনে বসল সে। চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে ঝোলা থেকে পুরনো পুঁথিটা বের করে সযত্নে ডান পাশে রাখল এবং কিছু শুকনো কাঠ ঝোলা থেকে বের করে জড়ো করে আগুন ধরালো। আগুন ধরতে ধরতে সে একে একে নানা ছোট বড় তাম্র সামগ্রী ঝোলা থেকে বের করে সাজাতে লাগলো ভোগ সামগ্রী। কিছুক্ষণের মধ্যে শুকনো কাঠ দাউ দাউ করে চলতে শুরু করল। এত তাড়াতাড়ি শুকনো কাঠে এতটা আগুন সঞ্চালন হয়ে যাবে বুঝতে পারেনি মদন। তাই শীঘ্রই তাম্র সামগ্রীতে বাদশা ভোগ চাল, মুগ ডাল, বিশুদ্ধ ঘি, সৈন্ধব লবণ রেখে দিলেন। মায়ের পুজোতে ছাগলের রক্ত অপরিহার্য, কিন্তু এই মুহূর্তে কোথায় পাবে সে ছাগল, আর কেই বা দেবে ছাগ বলি? উপায় না পেয়ে মদন পাশে পড়ে থাকা ছুরি তুলে নিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে তাজা রক্ত বের করে ফোঁটা ফোঁটা করে ফেলতে লাগলো একটা তাম্র পাত্রে। পাত্রটা কিছুটা রক্তে ভরে উঠতেই ঝোলা থেকে এক টুকরো কাপড় বের করে কাটা স্থানে জড়িয়ে দিল। তারপর ডান পাশে পড়ে থাকা ডায়েরির ভাঁজ খুলে সামনে নামিয়ে আনল। দাউ দাউ করে লেলিহান শিখায় জ্বলে উঠেছে কাঠের আগুন। সেই আগুনের রাক্ষসের শিখা অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে। আগুনের হলদেটে আলোয় ভরে রয়েছে পুরো ঘরটা। হলদেটে আলোয় আরো উজ্জ্বল হয়ে রয়েছে মৃন্ময়ী মায়ের মুখ। শান্ত ধীর নয়নে চেয়ে আছে মদনের দিকে। মদন জানে মায়ের মূর্তিতে এখন আর মা বিরাজ করছে না। সেদিন মামা বলহরি আচার্যর একটা ভুল মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মা এখান থেকে ছেড়ে চলে গেছেন। আর তখনই জেগে উঠেছিল ভয়ঙ্কর সেই দৈত্যটা। মদন আসন ছেড়ে উঠে মায়ের মূর্তির সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তারপর নিজের আসনে ফিরে এসে নিজের উপবিত দক্ষিণ হস্তে ধারণ করে মন্ত্র আওড়াতে লাগল। এক অনন্ত পুজোয় মেতে উঠল মদন তার অসুস্থ শরীর নিয়ে। नमो प्रकृतिये भद्राये नियता प्रणताश्वतां रुद्राये नमो नित्याये गौर्ये धात्रे नमो नमः यत्नाये च निरूपिण्ये शुकाये शततं नमः कल्याणां प्रणता विद्ये सिद्धये कुर्मो नमो नमः नैऋत्यं भूमितां लक्ष्मै सर्वान्नेते नमो नमः दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ह्यत्यै तथैव कृष्णनयै धूम्रायै शततं नमः अतिसौम्यातिरुद्रायै नतस्त्वष्ट्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनं विधीयते नमस्तस्यै 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 नमो नमः
একটু না থেমে মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছে সে। আর তাম্রপত্র থেকে ভোগ সামগ্রী তুলে নিয়ে আগুনে নিক্ষেপ করছে। যেমন করেই হোক, যত তাড়াতাড়ি হোক, তাকে মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, করতেই হবে। তাতে যদি নিজের জীবন যায় তাতেও ক্ষতি নেই। আগুনে বিশুদ্ধকৃত নিক্ষেপ করতেই প্রচণ্ড শব্দে বাজ পড়ল বাইরে। মন্দিরটা প্রচণ্ড দুলুনি দিয়ে কেঁপে কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে শুরু হলো দানবীয় একটা ঝড়। বাইরে কড়াক কড়াক শব্দে বাজ পড়ছে, আর মন্দিরটা কেঁপে কেঁপে উঠছে। শন শন শব্দে প্রচণ্ড গতিতে হাওয়া বইছে। হাওয়ার বেগ যে এতটা হতে পারে প্রকৃতিও বুঝি কোনোদিন আন্দাজ করতে পারেনি। মরমর করে মন্দিরের পিছনের গাছপালা ভাঙার আওয়াজ হচ্ছে। বাইরের সেই দামাল ঝড়টা সরল রেখা ধরে ছুটে এলো মায়ের ঘরে। একটা কালো অতিপ্রাকৃত অমানবিক অশুভ শক্তির ধূলিপুঞ্জ চক্রাকারে ঘুরতে ঘুরতে লণ্ডভণ্ড করতে লাগলো মদনের চারপাশটা। যজ্ঞের আগুন নিভু নিভু হতে চাইছে, তবু নিভছে না। প্রচণ্ড বিধ্বংসী সাইক্লোন যেমন সমুদ্র তীরে আছড়ে পড়ে, সবকিছু এক লহমায় উড়িয়ে নিয়ে যায়, সেভাবেই ভোগ সামগ্রীর উপকরণগুলিকে লণ্ডভণ্ড করে দিচ্ছে সেই ঝড়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত প্রবল ঝড়েও আগুন নিভল না। চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করেই চলেছে মদন। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতেই ঠান্ডা একটা স্রোত প্রবাহিত হলো মন্দিরের মধ্যে। ঠান্ডা স্রোত মদনের গায়ে লাগতেই কেঁপে কেঁপে উঠল সে। বাইরে করাত করাত শব্দে বাজ পড়ছে তখনও। নিরবিচ্ছিন্নভাবে বাইরে একটানা ঝড় ও বৃষ্টি, আর সাথে সাথে কান ফাটানো গর্জন। প্রকৃতি যেন আজই তার সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে। কালো লোমশ প্রাণীটার হাতে প্রাণ যাওয়ার আগে প্রকৃতি সব কিছু উল্টে দেবে। এত কিছুর মধ্যেও নিজেকে স্থির রেখে মদন শান্তভাবে বসে এক মনে একাগ্র চিত্তে মন্ত্র উচ্চারণ করে চলেছে। হঠাৎ একদলা আধার মদনের ঘাড়ের কাছে ছুটে এলো। টকটকে লাল জিভ বের করে একবার ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিল খিল করে পাথর ফাটানো অপার্থিব হাসিতে হেসে উঠল সে। কি ভয়ঙ্কর, কি বিভৎস সেই হাসি! সেই অপার্থিব হাসি শুনে কোনো পালোয়ানের শরীরের প্রতিটি রক্তবিন্দুও জমে যাবে। অন্ধকার পুঞ্জটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কালো লোমশ ও বিভৎস প্রাণীটির আগুনের ভাটার মতো চোখ নিয়ে চারিদিকে ভালো করে দেখে শূন্যে হাত ছুটতে লাগলো, আর মুখ দিয়ে পাথর ভাঙার মতো গর্জন করতে শুরু করলো। একদিকে বাইরে প্রচণ্ড ঝড়ের তাণ্ডব, প্রকৃতি ভেঙে খান খান করা মেঘের গর্জন, আর অন্যদিকে মন্দিরের মধ্যে দানবিক মেদিনী ভেদ করা চিৎকার। এক অদ্ভুত ভয়াল পরিবেশ তৈরি হয়েছে মন্দিরে। সেই অদ্ভুত ভয়াল পরিবেশে মদন কেঁপে কেঁপে উঠছে বারবার। বুঝতে পারছে কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। তার পিছনে দাঁড়িয়ে থাকা প্রাণীটির শীতল নিঃশ্বাসে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। তো বুকের মধ্যে ভয়টা চেপে মেরুদণ্ডের সাহস সঞ্চয় করে বিড়বিড় করে এক নাগারে মন্ত্র উচ্চারণ করেই চলেছে সে। কালো লোমশ পিশাচটা হঠাৎ তার গর্জন থামিয়ে তার লম্বা হাতটা নামিয়ে আনলো মদনের গলার উপর। দুটো বড় বড় নখলা শক্ত হাত সবে নেমে এসেছে, আর নিজেকে ঠিক রাখতে পারল না মদন। ভয়ে আতঙ্কে মন্ত্র উচ্চারণ বন্ধ করে চোখ খুলে ফেলল। অতি কষ্টে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখল একটা বিভৎস মূর্তি তার গলা টিপে ধরে তার দিকে তাকিয়ে আছে। কি বিভৎস সেই চাহনি! না, তখনও মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়নি। মা ফিরে আসেনি তখনও মন্দিরে।
তাহলে এখন কি হবে? চোখের সামনে ঝুলে রয়েছে সাক্ষাৎ মৃত্যু। একটু একটু করে প্রাণীটা চাপ দিচ্ছে মদনের কণ্ঠে, আর একটু একটু করে মৃত্যু তার ডালি সাজিয়ে এগিয়ে আসছে মদনের দিকে। কি করবে মদন এখন? সে যে কথা দিয়েছিল নরপিশাচটাকে যেমন করেই হোক নিধন করবে, তার যে কিছুই হলো না। দুফোঁটা অশ্রু বেরিয়ে এলো তার চোখের কোণ বরাবর। নরপিশাচটা রাগে ক্ষোভে ফুঁসছে, আর মদনের গলার চাপ আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায় এমন সময় কি মনে করে মদন তার নিজের রক্ত ভরা পাত্রটি কোনো মতে মেঝে থেকে তুলে যজ্ঞের আগুনে ফেলে দিল। আর ঠিক তখনই অদ্ভুত ঘটনাটি ঘটল। মদনের গলার চাপ মুহূর্তে আলগা হয়ে এলো। আকাশ বিদীর্ণ চিৎকার করে প্রাণীটা শব্দ করে আছড়ে পড়ল কিছুটা দূরে। ঠিক তখনই মায়ের মূর্তির পিছন থেকে একটা নারী মূর্তি ধীরে ধীরে প্রকট হলো। মদন চোখ খুলে তাকাতেই অবাক হয়ে এলো যে রানীমা, রানী মণিকাঞ্চনা। ডায়েরিতে বর্ণনা অনুযায়ী হুবহু মিলে যাচ্ছে। সেই চোখ, সেই নাক, সেই শান্ত অথচ দৃঢ় মুখমণ্ডল। এত কিছুর মাঝে মদনের চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। মন্দিরের মা ফিরে এসেছে। ফিরে এসে মন্দিরের পিছনের কবরে চিরসাহিত রাজ্যের রানীকে জাগিয়ে তুলেছে। নিজের শক্তিকেই নারী মুক্তির মধ্যে সঞ্চালনা করেছে। সেজন্য রানীর সেই রোগগ্রস্ত শরীর আর নেই। নারী মূর্তিটি মায়ের হাতে ধরা খড়গখানা নিজ হস্তে তুলে ধরলেন। লোমশ প্রাণীটাও গো গো আওয়াজ করে উঠে দাঁড়ালো, আর এক লাফে মন্দির থেকে বেরিয়ে চাতালে এসে পৌঁছল। চাতালে তখনও ঝড় ও বৃষ্টি নিজেদের মধ্যে প্রতিযোগিতার উত্তম পর্যায়ে নিয়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুতের আঁকা বাঁকা নীলচে আলোয় দৃশ্যমান হচ্ছে চাতাল। বিদ্যুতের সূক্ষ্ম আলোয় দেখা যাচ্ছে পিশাচটা চাতাল থেকে পালিয়ে গেল না, বরং প্রচণ্ড আক্রোশে নারী মূর্তিটাকে মুঠোবন্দি করার জন্য রাগে ক্ষোভে ফুঁসছে। নারী মূর্তিটি ধীরে ধীরে মন্দির থেকে নামছে। এক উজ্জ্বল নীলাভ আলো নির্গত হচ্ছে সেই নারী মূর্তিটার শরীর থেকে। নারী মূর্তি অর্থাৎ রানীমা যত এগিয়ে আসছেন প্রাণীটার দিকে, প্রাণীটাও তত এগিয়ে যাচ্ছে তার দিকে। নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কাল পিশাচটা যত এগিয়ে যাচ্ছে, ততই তার মুখের ভেতর থেকে রক্তের ফেনা উড়ে উড়ে যাচ্ছে বাতাসে। একটা পাপ আর একটা পুণ্য এগিয়ে আসছে পরস্পরের কাছাকাছি। এখনই দুজনের মধ্যে প্রবল যুদ্ধ বাঁধবে। চারপাশের পরিবেশ এহেন পরিস্থিতিতে নিজেদের মধ্যে প্রমাদ গুনছে। না জানি কি ঘটতে চলেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কালো অন্ধকার নরপিশাচটার পিছনে এসে জড়ো হলো, আর সেই সঙ্গে নারী মূর্তিটার পিছনে জ্বলতে লাগলো অগণিত সূর্য। संपन्ने गज कुंभपवस्तनि माहेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्री करे धरे कपालेन्दीवरे वामे সেই অগণিত সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারল না মদন। চোখ তার জ্বালা করছে প্রচণ্ডভাবে। মস্তিষ্ক অবশ হয়ে আসছে। মুহূর্তে অজ্ঞান হয়ে পড়বে সে। শুধু অজ্ঞান হতে হতে দু চোখ বুঝে আসার আগে সে দেখতে পেল কালো লোমশ প্রাণীটা হাত বড় বড় করে রানী মূর্তির গলা চেপে ধরতে যেই না হাত বাড়িয়েছে, তখনই নারী মূর্তিটা খড়গ উঁচু করে বসিয়ে দিল প্রাণীটার গলায়। ধর থেকে পৃথক হয়ে গেল প্রাণীটার প্রকাণ্ড মাথা।
কাটা মুন্ডুটা গিয়ে পড়ল মায়ের মূর্তির পাদদেশে, আর ধপ করে শব্দে আছড়ে পড়ল মেঝেতে বিভৎস প্রাণীটার দেহ, ওরফে তান্ত্রিক বাবার দেহ। ভোরের আলো মন্দিরে প্রবেশ করতে হুঁশ ফিরল মদনের। ঝড় থেমে গেছে, সাথে বৃষ্টিও। প্রকৃতি আবার নিজের মতো শান্ত। মদন উঠে বসে চারিদিকটা একবার চোখ বুলিয়ে মা কালীর মূর্তির দিকে তাকাতেই থ হয়ে পড়ল। মায়ের বাম হাতে ওটা কি ধরা? এই যে কাটা মুন্ডু,